প্রিয় দর্শক, নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাসুদুল হক। আজকে আপনারা আমাদের এটিএন নিউজে আপনারা দেখেছেন যে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের একটি বর্ধিত সভা ঢাকায় হয়েছে এবং সেখান থেকে আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে পরাজয়ের কারণগুলি তাদের নেতারাই তারা প্রকাশ্যে তারা বলেছেন। সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট কে এম সাইফুদ্দিন আহমেদ এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলী। তিনি এই বার কাউন্সিল নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পক্ষ থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। স্যার, আজকের আলোচনায় আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। স্যার, সকালে আজকে যে বর্ধিত সভাটা আসলে এখনো চলছে, তো সকালে যে অংশটি আমরা একটা রিপোর্ট করেছি সেই রিপোর্টটা আমরা দেখে আমরা আলোচনা শুরু করতে চাই। বার কাউন্সিল নির্বাচনে আওয়ামী সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রথমবারের মতো পরাজয়ের কারণ অনেকে জানলেও নেতাকর্মীরা এতদিন মুখ খুলছিলেন না। বিভিন্ন জেলা থেকে আসা সমন্বয় পরিষদের প্রতিনিধি ও কেন্দ্রীয় নেতারা এই প্রথম পরাজয়ের কারণ বিশ্লেষণ করছেন খোলামেলাভাবে। আমাদের শুধু আমরাই আমাদের এই পরাজয়ের কারণ। আমার বাসের ছাড় ছিলেন, লাইকুজ্জামান ছিলেন, তারা কি করে বলতে পারেন বারান্দায় দাঁড়িয়ে শুয়ায়ে দাও, মেরে দাও। আপনারা এক প্ল্যাটফর্মে আসেন, যদি না হয় অপারেশন করা ছাড়া কোনো উপায় থাকবে না। ক্ষমা প্রার্থনা করছি তাদের পক্ষ থেকে যারা আপনাদেরকে টেলিফোন করে না ভোট না দিতে বলেছিলেন। আইনজীবীরা জানান, বার কাউন্সিল নির্বাচনে ঢাকার বাইরের কেন্দ্র থেকে সমন্বয় পরিষদের প্রার্থীরা জিতলেও সুপ্রিম কোর্ট এবং ঢাকা বারে তারা হেরেছেন। আমিনুল হক কি সাহসের সঙ্গে অ্যাটর্নি জেনারেল জাহানারা ইমামকে প্রসিকিউট করো বলেছিল, এই আমার পদত্যাগপত্র। সে বলেছিল আমি সরকারের এজি না, আমি বাংলাদেশের এজি। আজকের এজিকে আমরা এখানে পাইনি। কেন পাইনি সেটা মন্ত্রী সাহেবরা বুঝবেন। যিনি আমাদের আইনমন্ত্রী তিনি এখন এখানে নেই কেন? বঙ্গবন্ধু কন্যা যাদেরকে রাষ্ট্রীয় এবং সাংবিধানিক পদে অধিষ্ঠিত করেছেন তাদের কোনো অধিকার নেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিদের বিরোধিতা করা বা অনৈক্যের অপপ্রয়াস করা। ব্যারিস্টার রোকন বলেন, কয়েকজন মন্ত্রীর অনুরোধে সবার সম্মতিতে তিনি এবং ব্যারিস্টার আমির নির্বাচনে প্রার্থী হতে রাজি হয়েছিলেন। পরে এক পক্ষ প্রধানমন্ত্রীর কাছে প্রার্থী হিসেবে তাদের নাম কেটে দিতে গেলে ব্যারিস্টার রোকন প্রার্থিতা প্রত্যাহার করেন। একজন বলল পরে যে আমরা দাঁড়ালে উনি নাকি দাঁড়াবেন না। তখন আমি বললাম না, আমার দাঁড়ানোর দরকার নেই, ওনাকে দাঁড়াতে দেন। আবুল বাসেত মজুমদার বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের এক নেতা বলেন, 2006 সালে কমিটির মেয়াদ শেষ হলেও কয়েকদিন আগে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতাদের না জানিয়ে একতরফাভাবে এই বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি নির্বাচন করা হয়। সিনিয়র অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার তিনি কি করে একটি শোক সভায় নির্বাচিত হয়ে যান এজেন্ডা ছাড়া? আমার সাথে তাদের মতের মিল হয় নাই। এই বর্ধিত সভায় বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার, সাবেক সদস্য জেড আই খান পান্না সহ কয়েকজন আইনজীবী নেতা উপস্থিত ছিলেন না। মাসুদুল হক, এটিএন নিউজ, ঢাকা। স্যার, আমরা আজকে আলোচনা শুরু করার আগে আমাদের সম্মানিত দর্শকদের জানিয়ে রাখতে চাই যে আমরা অনুমান করছি যে সারা দেশের অনেক আইনজীবীরা এই অনুষ্ঠানটি দেখছেন। 81892114 এই 14 থেকে 17 এই নম্বরে আমাদেরকে ফোন করতে পারবেন এবং আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে আমাদের দুজন অতিথি আছেন এবং দুজন আইনজীবী আছেন, তারা সেই প্রশ্নের জবাব দিবেন। স্যার, আপনার কাছে আমি প্রথমে আসতে চাই যে বার কাউন্সিল নির্বাচনে আপনি প্রার্থী হয়েছিলেন, অর্থাৎ তৃতীয় যে প্যানেলটি সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেখানে আপনি প্রার্থী হয়েছিলেন এবং সেই নির্বাচনে আপনাকেও পরাজয় বরণ করতে হয়েছিল। আপনার বিবেচনায় মূল কারণটি কি ছিল পরাজয়ের? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথমত, নির্বাচনে জয় পরাজয় থাকবেই। একটা নির্বাচন হলে কেউ বিজয়ী হবে, কেউ পরাজিত হবে, এটাই স্বাভাবিক। এই স্বাভাবিক এর পরিণতিতেই আমাদের প্যানেলটা হয়তো পরাজিত হয়েছে। কিন্তু যেহেতু এটা আলোচনার বিষয়বস্তু হিসেবে এখন আসছে, এটার কারণ হলো বার কাউন্সিলের সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত, এই বিগত নির্বাচনের আগ পর্যন্ত কোনোদিন আমাদের প্যানেল পরাজিত হয় নাই। বিপুল ভোটে সব সময় আমাদের প্যানেল বিজয়ী হয়েছে। এটা একটা কারণ। আমাদের মধ্যে একটা অহমিকা বোধ ছিল যে নির্বাচনটা হয়তো হলেই আমাদের লোকজন জিতবে, যার ফলে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যে সকল
প্রস্তুতি নেওয়া দরকার ছিল, সেই প্রস্তুতিগুলো আমাদের মধ্যে ছিল না। এটা একটা বড় কারণ। আর বিভিন্ন আলাপ আলোচনায় আসছে আমাদের মধ্যে কিছু অন্তর্দ্বন্দ্ব। আজকে একটা মিটিং হয়েছে, আমার বক্তব্যে আমি বলেছি যে আমার মনে হয় না যে আমাদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের কারণে সারা দেশের যে 40,000 আইনজীবী তাদের ভোটাধিকারের বেলায় প্রত্যক্ষভাবে কোনো তেমন একটা প্রভাব পড়েছে বলে আমার মনে হয় না। কারণ একজন বলতে পারে আমার পক্ষে ভোট দেওয়ার জন্য, এবং সেই ক্ষেত্রে হয়তো একজন কনসিডার করে উনি যেহেতু বলেছেন আমি ভোটটা হয়তো ওনাকে দেব। কিন্তু একজন যদি বলে যে না ভোটটা ওনাকে দিয়েন না, আমার বিবেচনায় কেউ এই ধরনের অ্যাপ্রোচ করলে কেউ এটা রিসিভ করবে না বা এটা তার অনুরোধে সাড়া দেয় না। সেই ক্ষেত্রে আমি কে বিরোধিতা করেছে এটাকে বড়ভাবে আমি দেখি না। প্রথম প্রশ্ন হলো পরাজয়ের যে এটা, একটা রাজনৈতিক দল এখন ক্ষমতায়, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, ক্ষমতা যখন আসলো তখন প্রথম একটা ইলেকশন হলো। মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক ছিল বিভিন্ন আইনজীবীদের মধ্যে যে একটা দল ক্ষমতায় আসছে, আমি হয়তো এইসব পদে অ্যাসাইনমেন্ট পাবো, কেউ এইজি হবে, কেউ ডিএজি হবে, কেউ বা আরো অনেক কিছু বিভিন্ন লিগ্যাল অ্যাডভাইজার এগুলো হবে। তখন কিন্তু এই প্রত্যাশাটা মানুষের মধ্যে ছিল, মানুষ ইউনাইটেড ছিল। কিন্তু আজকে সরকারের অনেকটা শেষ সময় বলা যায়, এবং শেষ সময় এসে মানুষের প্রত্যাশা এবং প্রাপ্তি এটার হিসাব কিন্তু এখন চলে আসছে সবার মধ্যে। কেউ হয়তো কোনো কিছুই পায় নাই, যে কোনো অ্যাসাইনমেন্ট পায় নাই, পাওয়ার ইচ্ছা ছিল, তারা অনেকটা ক্ষুব্ধ। আবার কেউ অ্যাসাইনমেন্ট পেয়েছে, যেমন একজন এএজি হয়েছে, তার দৃষ্টিতে সে ডিএজি হওয়ার উপযুক্ত ছিল, তাকে ডিএজি করে না, এটাও একটা তার গ্রিভেন্স। আবার যে ডিএজি হয়েছে তার মধ্যে অনেক গ্রিভেন্স, সে হয়তো নিজেকে মনে করে যে যাদেরকে জজ বানানো হয়েছে সেও হয়তো এটার জন্য উপযুক্ত ছিল, বা তার চেয়ে লেস কোয়ালিফাইড একজন হয়েছে, তাকে বানানো হয় নাই। এই ধরনের বিভিন্ন হিসাব নিকাশ এর মধ্যে চলে আসছে, যার ফলে প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে ব্যবধান, এই জিনিসটার মানুষ হয়তো প্রতিবাদ করতে পারে না, কিন্তু দেখা যায় যে ভোটের সময় এটার একটা প্রতিফলন ঘটে। আমাদের বলা হয়তো ক্ষুব্ধ তাহলে বেশি মানুষ ছিল, করে আপনার 14টা পদের মধ্যে 5টা পদ আপনারা পেয়েছেন, 9টা পদে আপনারা হেরেছেন। ক্ষুব্ধ খুব বেশি মানুষ ঠিক এই সেন্সে বলা যাবে না ক্ষুব্ধ। ব্যাপারটা হলো এর পরে আরেকটা জিনিস, একটা কিউমুলেটিভ ইফেক্ট আপনাকে ধরতে হবে। এগুলো দুইটা গ্রাউন্ড আমি বললাম। মেইন গ্রাউন্ড হলো যেহেতু সরকারের এটা শেষ সময়ের দিকে আমাদের এই নির্বাচনটা, আমাদেরকে প্রস্তুতিটা সেইভাবে নেওয়া উচিত ছিল। যেমন প্রথম যে প্যানেলটা হয়েছিল, ব্যারিস্টার আমিরুল ইসলাম, ব্যারিস্টার রুকন উদ্দিন মাহমুদ সহ যে 7 জনের একটা প্যানেল হয়েছিল, যত প্রতিকূল অবস্থায় হোক না কেন সেই প্যানেলে যদি নির্বাচন হতো অবভিয়াসলি আমরা মেজরিটি নিয়ে আসতে পারতাম, অলমোস্ট 1-2টা হয়তো বাদ যেত। কিন্তু যেহেতু ওই প্যানেলে নির্বাচন হয় নাই, সাবসিকুয়েন্টলি আরেকটা প্যানেল হলো, সেই প্যানেলও নির্বাচন হয় নাই। লাস্টলি 7 তারিখে আমি জানতে পারলাম যে আমাকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলে, এবং অ্যাকর্ডিংলি আমি 7 তারিখেই আমাদের যে টিম, সেই টিমের সাথে রাত্রে বের হই ঢাকা থেকে, একদম সুনামগঞ্জ সিলেট হয়ে। আর 17 তারিখে আমি ব্যাক করি ঢাকাতে। এর মধ্যে কিন্তু 16 তারিখ ব্যাক করি, 18 তারিখে নির্বাচন। এই সারা দেশের প্রত্যেকটা বারে আমাদের যাওয়া সম্ভব হয় নাই। আর রাত দিন এই সফরে আমাদের সাথে যে একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যায় কিন্তু ভোটারদের। একটা জিনিস যতই যে পন্থী হোক, যখন নির্বাচনের দ্বারা একটা ক্যান্ডিডেট, তার কিন্তু অন্তত অ্যাপ্রোচ করতে হয়। আমি একটা পত্রিকা একবার দেখেছিলাম, সম্ভবত কলকাতা পৌরসভার মেয়র ক্যান্ডিডেট ছিলেন আমাদের হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেবের মামা, একজন কর্নেল, এবং উনি বোধহয় কি চিঠি লিখতেছিলেন ভোটারদের কাছে। পত্রিকা পড়তে গিয়ে আমি দেখেছি যে সোহরাওয়ার্দী সাহেব ওনাকে বলেছেন যে আপনি ভোট চান অথচ চিঠি দিয়ে ভোট আনবেন, এটা চিন্তা করা কিন্তু অনুচিত। আপনাকে অ্যাপ্রোচ করতে হবে, সবার কাছে যেতে হবে, সে যতই হোক। কিন্তু চিঠি দিয়ে তো ভোট দিতে বাধা দেওয়া হয়েছে, ভোট দিতে না বলা হয়েছে। ওইটা আমি ওই প্রসঙ্গে বললাম, কিন্তু চিঠি দিয়ে ভোট দিতে বাধা দেওয়া বা ভোট দিতে নিষেধ করা, এগুলা খুব একটা ফলাফল হয় বলে আমার মনে হয় না, আমার বিবেচনায়। কিন্তু সেটা তো কিছু ভোট তো আপনাদের কমেছে, কিছু হয়তো কমেছে, কিন্তু 40,000 আইনজীবীদের মধ্যে এটা একটা খুব গৌণ বললে মনে হবে না। আমাদের যে এটা আমরা প্রপারলি সময় পাই নাই। আমি তো বিশেষ করে 17,000 আইনজীবী ঢাকা বারে, আমি তো একটি দিনও পাই নাই যে তাদের কাছে অ্যাপ্রোচ করার। স্যার আমরা একটা ফোন নিতে চাই, আমাদের একজন দর্শক ফোন করেছেন বরিশাল থেকে। হ্যালো। আসসালামু আলাইকুম। জি জি, আমার প্রশ্ন হলো যে আমরা তো আইন নেতৃত্ব পাচ্ছি সবসময়, কিন্তু সাধারণ মানুষের কাছে এই আইনের যারা নেতা হয়ে আসেন তারা কতটুকু তাদের প্রতি দায়িত্ব পালন করেন? তারা শুধু নিজেদের স্বার্থের কথাই চিন্তা করেন,
কিন্তু সাধারণ মানুষের কথা চিন্তা করেন কতটুকু? জি, আপনার প্রশ্নটি আমরা বুঝেছি। স্যার, আপনার কাছে একটু আসতে চাই, এটার জবাবটা আমরা পরে করব। আপনি তো স্যার সুপ্রিম কোর্ট বারের অনেক নির্বাচনে নিজেই অংশ নিয়েছেন, অর্থাৎ এই নির্বাচনের মেকানিজমটা আপনার অনেক জানা আছে এবং সুপ্রিম কোর্টের সিনিয়র থেকে জুনিয়র আইনজীবী সবাইকে আপনি চিনেন এবং আপনার সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে। আপনার বিবেচনায় পরাজয়ের মূল কারণটা কি বার কাউন্সিল নির্বাচনে? ধন্যবাদ আপনারা। এটা আমার আজকে আমি 37 বছর সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি। আমি অনেক নির্বাচন দেখেছি। বার কাউন্সিলের নির্বাচন শুধু এখন না, পাকিস্তান বার কাউন্সিলেরও ভাইস চেয়ারম্যান ছিল আমাদের লোক। আর আফটার ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ হওয়ার পরে তো 40 বছর কন্টিনিউয়াসলি, বিশেষ করে 15 আগস্টের বঙ্গবন্ধুর খুন করার পরে থেকে যত নির্বাচন হয়েছে সব নির্বাচনে স্বাধীনতাপন্থী মানে আমাদের আওয়ামী লীগের জয় জয়কার ছিল। এবারও জয়, আমরা ইলেকশনে সুইপ করতে পারতাম, কিন্তু আমাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব একটা কারণ আমরা যাদেরকে বিশ্বাস করতাম তারা আমাদের পিছন দিক দিয়ে ছুরি মারছে। আর আমার বন্ধু যা বলল সেটাও ঠিক, কারণ ওনাকে নমিনেশন দেওয়ার জন্য আগে থেকে বলা হয়েছিল, তখন দে ডিড নট টার্ন আপ। পরে যখন বাসেদ মজুমদার গং এরা উজ্জ্ব করল, এরা আমার ধারণা না, অনেকেরই ধারণা যে এই দেশে বর্তমানে যে প্রেক্ষাপট, যত গোলমাল, বিএনপি, জামাত জোট, অপোজিশন 18 দল, আপনি নিশ্চয়ই জানেন এমন দল আছে ফক্সওয়াগন পার্টি, যার নিজে প্রেসিডেন্ট ছাড়া অন্য কোনো নেক্সট ম্যান নাই। এতে এদেরকে লয়ে খালেদা যে একটা দল বানাইছে। তাদের উদ্দেশ্য হইলাম যুদ্ধ অপরাধীদের বিচার যাতে না হয়, বাই হোক আর ক্রুক, যেভাবেই হোক এটা তারা থামাবার চেষ্টা করবে। ওয়ার্ল্ড ওয়াইড তারা নেটওয়ার্ক করছে। তার মধ্যে আমার বার কাউন্সিল একটা, সুপ্রিম কোর্ট বার একটা। আপনি নিশ্চয়ই জানেন সুপ্রিম কোর্ট বার বর্তমান বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বার যার দখলে থাকবে, সামনে ইলেকশন তার পক্ষে হবে। কারণ আপনি জানেন যে ন্যায় বিচার পেতে হলে সুপ্রিম কোর্ট আসতে হবে। আপনি দেখবেন যে যত মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী গভর্নমেন্ট ফল করলে যখন জেল খাটে তখনই হাইকোর্টে আসে। এর আগে কিন্তু যখন আপনি ক্ষমতা, সবচেয়ে বড় কথা দেশের যে এই যে আপনি বার কাউন্সিলে যে আমরা ফেল করলাম, কেন করলাম? এরা আমাদের যে সর্বপ্রথম প্যানেল হলো ব্যারিস্টার, আমার বন্ধু যেটা বললো, পুরো নাম বলে নাই, ব্যারিস্টার আমিরুল ইসলাম, রকনুদ্দিন মাহমুদ, ইসরফ হোসেন হুমায়ুন, সৈয়দ রহমান, সুব্রত চৌধুরী, আব্দুল মতিন খসরু, এই তো 7 জন। এই 7 জন যদি জেনারেল সিটে থাকতো, আপনি নিচের অঙ্গে যাই থাক, আপনি ব্যারিস্টার রোকন আর ব্যারিস্টার আমিরুল ইসলাম, এই 2 জন থাকলে আমাদের জেনারেল সিটের 7টার মধ্যে 7টা না হলে 5টা, তো 7টাই হতো। আর গ্রুপের সিটে 14টার মধ্যে 5টা আসতো। কিন্তু আমাদেরকে এমনভাবে আছাড় দিল, এমনভাবে ধাক্কা দিল, যখন আমার বন্ধুরে নমিনেশন দিল তখন তার টাইম নেই। উনি তো বললেন যেদিন ডাকছে ওদিনই সে বের হয়ে গেছে, তার তো কাজ হলো না। ঢাকা শহরে আমি সবাইকে বলছি, সারা দেশ একদিক, সুপ্রিম কোর্ট বার আর ঢাকা বার, এই 2 বারের ভোটার সংখ্যা অনেক, 20,000-এর উপরে ভোট হইলাম ঢাকা শহরে। আমার সুপ্রিম কোর্ট বারে 4,000, ওখানে 20,000, 24,000। তাহলে সারা বাংলাদেশে অ্যাডভোকেট আছে 42,000। সারা বাংলাদেশে আমার প্যানেল পাশ করছে, মানে স্বাধীনতার পক্ষের আমাদের সম্মিলিত আইনজীবী সমিতির। কিন্তু এই ঢাকা বার আর সুপ্রিম কোর্ট ফেল করছে, কারণ এই যে আমাদের আব্দুল বাসেদ মজুমদার গং, তার সঙ্গের লোকজন সবাই বলে এখন যে তারা মানে স্বাধীনতার সপক্ষের নয়, অথচ ওনাকে এই জায়গায় আনছে আওয়ামী লীগ। এখন সে যা করছে আপনি জানেন, সবাই জানে, সমস্ত দেশবাসী জানে। এবং আপনি জানেন যে তেলার পানি এক হয় না। উনি তো আগে আওয়ামী লীগ করে নাই, ছাত্রলীগ করে নাই, যুবলীগ করে নাই, অতএব সে তো কোনো ইয়ের মধ্যে পড়ে না। ওনার স্বার্থ উদ্ধার হয়ে গেছে, আবার উনি ভাইস চেয়ারম্যান হইতে চায়।
কেন হতে উনি চায়? তো আওয়ামী লীগের উপদেষ্টাও ছিলেন সম্ভবত। উপদেষ্টাও ছিল, তাহলে বুঝতে পারেন আপনি। কারণ তাহলে আওয়ামী লীগ করে না এই কথা কারণ কিভাবে বলা যায়? না না, উপদেষ্টা তো যে কোনো লোকের যে কোনো সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা ছিলেন। তাতে কিছু আসা যায় না, কিন্তু উনি তো বাই হার্ট হি ইজ নট আওয়ামী লীগের, নেভার, হি ওয়াজ নট, হি ইজ নট। এবং আমি তাকে নিয়ে গেছি বর্তমান প্রাইম মিনিস্টারের কাছে এরশাদ বিরোধী আন্দোলনের সময়, হি ওয়াজ নো হোয়ার। এখন আমাদের যে ফেল করাইলো আমার বন্ধুদের, এটাও ঠিক, কিন্তু কত কিছু তো রাখাবাদ করছে মানুষের মনে। যখন সে বলছে রাস্তায় রাস্তায় বিল্ডিং এর কর্নার কর্নারে এদেরকে শোয়াই দাও, এই প্যানেল ডাবাই দাও, তারপর সে ফট করে উড্ড করলো, এটা তো ঠিক করে নাই সে। অতএব এটা তো মানে সে যে বিট্রে করছে এটা মানে সাক্ষরতা বহন করে। হ্যাঁ, দিস ক্যারিজ দি টেস্টিমনি দ্যাট হি ইজ এ বিট্রেয়ার, হি ডিড নট টার্ন আপ ইন টাইম। সে যদি না করবে, আগেই না করতো। সে ব্যারিস্টার আমরুল ইসলাম বাড়িতে আইসে, মিটিং করছে, সব করছে, মাঝখান দিয়ে সবাই ফেলে দেশে চলে গেছে। তাকে টেলিফোনে কথা বলছে ল মিনিস্টার শফিক সাহ ফ্রম সুপ্রিম কোর্ট বার, আমার সামনে, সে সবার সামনে, সে কুমিল্লা ছিল, সে বলছে আমি অ্যাগ্রি। তারপর সে কেন উইথড্র করলো? তাকে উইথড্র করতে বলা হয়েছে? নো নো, এই প্যানেল যেটা বললাম দ্যাট ওয়াজ ফাইনাল। বর্তমান অ্যাটর্নি জেনারেল উনি আর কয়েকজন লোক মিলে প্রাইম মিনিস্টার কাছে যায়। প্রাইম মিনিস্টার বলছে সেভারাল টাইমস এইভাবে যে ব্যারিস্টার আমিরুল ইসলাম আর রোকনরে রাখতে হবে, এদের ছাড়া ইলেকশন করলে পাস করতে পারবেন না আপনারা। শি সেড ইট এগেন অ্যান্ড এগেন। এরা এই কাগজটার বাইরে এনে বলছে প্রাইম মিনিস্টার দুজনে বাদ দিছে। এখন বুঝেন সে কত বড় বেঈমান, যার ফলে আমাদের এই টাইম পাওয়া গেল না, চারদিক দিয়ে সর্বনাশ হয়ে গেল, যার ফলে আমরা ফেল করলাম। এটা কি এখনো মাননীয় প্রধানমন্ত্রীর কানে যায়নি এই বিষয়গুলি? নিশ্চয়ই উনি শুনতে পাইছে, তার এজেন্সি আছে না। স্যার, আমরা আপনার কাছে আরেকটু আসতে চাই যে আমরা দেখলাম যে স্যার একটু যেটা বলছিলেন যে 1998 এবং 2001 সালে আমিরুল ইসলাম সাহেবের নেতৃত্বে আপনাদের প্যানেলটা জয়লাভ করে, 2004-এ রকনউদ্দিন মাহমুদ সাহেব এবং 2008 সালে শফিক সাহেবের নেতৃত্বে প্যানেলটা জিতে। অর্থাৎ বরাবরই আপনাদের একটা জয়ের একটা ইতিহাস ছিল, ধারাবাহিকতা ছিল। আপনারা বার কাউন্সিল নির্বাচনে কখনো হারেননি এবং সুপ্রিম কোর্ট বারের যে নির্বাচনটা হল, আপনি যে নির্বাচনে জয়লাভ করলেন, সেই সভাপতি মুসরুল হক চৌধুরী সাহেবকে 20 ভোটে উনি পরাজিত হয়েছেন। সেখানেও বলা হচ্ছে যে এটার পেছনে একটা অন্তর্দ্বন্দ্ব কাজ করছে। আপনি তো নিজেও সুপ্রিম কোর্ট বারের নির্বাচন করে জিতেছেন 2003 সালে, আপনার কি মনে হয়? মনসুরুল হক চৌধুরী সাহেব বিশেষ করে আমাদের যে সমসাময়িক যারা ক্যান্ডিডেট, যারা প্রত্যাশা করে নির্বাচন করার, বা আমরা যাদেরকে চিন্তা করি যে তারা নির্বাচন করবে প্রেসিডেন্ট পদে, আমার দৃষ্টিতে উনি বেস্ট ক্যান্ডিডেট। উনি একজন আউট প্র্যাকটিসিং লয়ার, উনি একজন ভদ্র অমায়িক, উনি একজন বীর মুক্তিযোদ্ধা। উনার কোনো কোয়ালিটির ঘাটতি ছিল না যেটার কারণে উনি ফেল করতে পারে। কিন্তু আমরা দেখলাম যে এই যে আমার স্বার্থে যখন আসে সিদ্ধান্ত, ততক্ষণ পর্যন্ত আমি আছি, কিন্তু আমার স্বার্থের যে বিরুদ্ধে গেল কিংবা আমাকে দেওয়া হয় নাই, তখনই আমি এই একটা প্রবণতা আমাদের মধ্যে কিছু লোক শুরু হলো যে নির্বাচনে বিরোধিতা করার। এবং দেখলাম দুই একজন যাদের নাম এখানে আসছে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বললো যে ভোট দিয়েন না, তাকে ভোট দিয়েন না। ঠিক এই ধরনের একটা অবস্থায়, আর ওইদিকে ছিল তখন খন্দকার মাহবুব হোসেন সাহেব, উনি কিন্তু দীর্ঘদিন 3-4টা ইলেকশন উনি পরাজয় বরণ করেন, যার ফলে একটা ম্যাচুরিটি তার ইলেকশনে চলে আসছে। আর ইন দি মিন টাইম আমাদের মধ্যে যে সামান্য অন্তর্দ্বন্দ্ব, যার ফলে অল্প একটা লিটল মার্জিনে ওনাকে, মানে সেক্রেটারি আপনার পদটা পেয়েছেন কিন্তু সভাপতিটা আপনারা পাননি। আমরা পাই নাই। এই আমাদের মধ্যে এই জিনিসটা একটা ম্যাটেরিয়ালি এফেক্ট করে। এবং ওই সময় যারা করেছে এই কাজগুলা, পিছন থেকে ছুরি মারা, এই সেম কাজগুলা কিন্তু আমাদের বার কাউন্সিলে যে আলোচনার মধ্যে বারবার আসছে, এটাই সবার চোখে ভাসে যে এই লোকগুলা এই সমন্বয় পরিষদের যে বেনিফিশিয়ারি, তারা এই সংগঠনের মধ্য দিয়ে তারা প্রেসিডেন্ট হয়, সেক্রেটারি হয়, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হয়। কিন্তু দেখা গেল যে এই ইলেকশনে তারা পিছন থেকে এই সমন্বয় পরিষদ, আজকে একটা বর্ধিত সভা হলো, আজকে বর্ধিত সভা তারা অনুপস্থিত। তাদের তো উপস্থিত থাকার কথা ছিল এখানে, সে তো ভাইস চেয়ারম্যান ছিল একজন, অন্যান্যরা ছিল বিভিন্ন পদে ছিলেন, দায়িত্বপূর্ণ পদে ছিলেন। তাদের দায়িত্ব তারা কতটুকু পালন করেন। কিছুক্ষণ আগে কিন্তু পরাজয়ের বিভিন্ন কারণ বলতে গিয়ে আমি 2টা বললাম। আপনিও তো ফর্মাল কারণগুলি বলেছেন, আসলে না, আমার কারণগুলো কিন্তু শেষ হয় নাই। আমার কারণগুলোর মধ্যে মূল কারণ অনেকগুলাই ছিল, যেমন আমাদের কিছু জবাবদিহিতা চলে আসছে এর মধ্যে। আমরা দেখেছি যতটা বার কাউন্সিল ইলেকশন, সম্ভবত আপনিও জানেন, নিউজ করেছেন আপনারা,
প্রত্যেকটা বার কাউন্সিল নির্বাচনের পরে 3 বছরের যে টেনিউর, এর মধ্যে কিন্তু আমাদের একটা বর্ধিত সভা হয় বার কাউন্সিলের উদ্যোগে। আমরা সমন্বয় পরিষদের উদ্যোগে করি, কিন্তু বার কাউন্সিলের উদ্যোগে একটা হয়। এবং আমরা বিভিন্ন সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে জননেত্রী শেখ হাসিনা, উনাকে গেস্ট হিসেবে নিয়ে আসা হয়। তারপরে বিভিন্ন মন্ত্রী মিনিস্টার আমাদের আছে, তারা আসে, সারা দেশ থেকে আইনজীবীরা আসে, একটা ফেস্টিভিটির মধ্যে দিয়ে বর্ধিত সভাটা হয়। কিন্তু এই গত টার্ম যেটা 3 বছর তারা করলেন, তারা কিন্তু এই ধরনের একটা বর্ধিত সভা করেন নাই। আমাদের অবস্থা আমাদের অনুকূলে ছিল, কিন্তু বর্ধিত সভা করেন নাই। কোনো এক্সটেন্ডেড মিটিং বার কাউন্সিলের ইনার যে মিটিংগুলো হয় মাসে মাসে হওয়ার কথা, এগুলো কোনো সময় করেন নাই। যার ফলে আমাদের সাথে যে একটা সম্পর্ক, বিশেষ করে আইনজীবী সমন্বয় পরিষদ বিভিন্ন সময় শামসুল হক চৌধুরী সাহেবের যখন এটা প্রতিষ্ঠা হয়, এটার কিন্তু প্রাণশক্তি হইল বাইরের যে আইনজীবীরা বিভিন্ন ডিস্ট্রিক্টের, তারাই কিন্তু তাদের যৌথ উদ্যোগে কিন্তু সমন্বয় পরিষদ গঠিত হয়। আমি একটু পরে অ্যাড করে দিই যে আপনি যে কমিটির কথা বলছেন, যে অথচ সেই কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন মাননীয় আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, এবং ওই কমিটির মেম্বার ছিলেন মাননীয় আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। অর্থাৎ তার মানে কি যে ওনাদেরও তো একটু দায়িত্ব। আইনমন্ত্রী আর কামরুল ইসলামকে বললে ঠিক হবে না, কারণ ওনারা ওই কমিটিতে হওয়ার পরপরই সরকারের অ্যাসাইনমেন্ট নিয়ে ওনারা মন্ত্রী হিসেবে চলে গেলেন। সুতরাং ওনারা তো শেষ পর্যন্ত ছিলেন না। শেষ পর্যন্ত যারা ছিলেন তাদের উপরে এই দায়িত্বটা ছিল যে একটা এক্সটেন্ডেড মিটিং ডাকা, যেটা কিন্তু বরাবর এটা বার কাউন্সিলের কনভেনশনের মধ্যে আছে। ওনারাও কি এটা চিন্তা করেননি যে বার কাউন্সিলটা আমাদের রক্ষা করতে হবে বা ধরে রাখতে হবে? তারা হয়তো ব্যক্তি চিন্তার ঊর্ধ্বে উঠতে পারে নাই। আমার বিশ্বাস যেটা যে স্টেপিংটা হয়েছে হয়, এটা হলো তারা ব্যক্তি চিন্তার ঊর্ধ্বে উঠতে পারে নাই। তারা হয়তো ভেবেছে যে এগুলো করার দরকার নাই, নিজের জন্য যতটুকু করার ততটুকু হয়তো তারা করেছে, এবং এই করার ফলশ্রুতিতে আমাদের মধ্যে কিন্তু এই বিপর্যয়টা আসে। আজকে ডক্টর কামাল সাহেব সুন্দর একটা কথা বলেছেন যে পিপি জিপি এজি নিয়োগ দিলে আসলে মানুষের মন পাওয়া যায় না, মানুষের জন্য কাজ করতে হয়। খুব সুন্দর একটা কথা বলেছেন। ডেফিনেটলি এগুলো কিন্তু কিছু গ্রিভেন্স আমাদের মধ্যেও আছে এগুলো নিয়ে, এবং উদ্দেশ্য করেই কিন্তু ডক্টর কামাল সাহেব এই কথাটি বলেছেন, কামরুল সাহেব বলেই কিন্তু এই কথাটি শুরু করলেন। না, এই গ্রিভেন্স ধরেন আমাদের মধ্যেও আছে যে কি কারণে আমাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন নাই এই অ্যাপয়েন্টমেন্টগুলোর ব্যাপারে। এবং বারে বিশেষ করে বারের যারা মেম্বার সমন্বয় পরিষদ এর বাইরেও আছে কিছু মেম্বার যারা কিন্তু নিরপেক্ষ দৃষ্টিতে অনেক কিছুই দেখে, প্রপারলি কন্ডাক্ট হচ্ছে কিনা সবকিছু, কিন্তু আমাদের মধ্যে এর ট্রান্সপারেন্সির খুব অভাব ছিল এগুলাতে, এই অ্যাপয়েন্টমেন্টগুলোতে। স্যার আমরা একটা বিরতিতে যাব, বিরতির আগে একটা ফোন নেব, ফোনের পর আমরা বিরতিতে যাব। হ্যালো, লাইনটি কেটে গেছে স্যার, আমরা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা ফিরে আসবো। প্রিয় দর্শক, আমরা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা ফিরে আসবো নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন।